इमरान खान के एहलिया को इंसाफ दे और तहरीक इंसाफ के जितने लोग हैं उनको इंसाफ दे। ইমরান খানের মুক্তির দাবিতে জনসমুদ্র পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অন্য প্রদেশ থেকেও সমর্থকদের বিক্ষোভ আন্দোলনকে জাতির স্বাধীনতা আখ্যা পিটিআইয়ের। জেনজির বিক্ষোভে ক্ষমতাচ্যুতের ২০ দিন পর জনসমক্ষে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি অন্তর্বর্তী সরকারকে অসাংবিধানিক আখ্যা ক্ষমতা হারালেও দেশেই থাকার ঘোষণা। ভারতে সুপারস্টার থালাপতি বিজয়ের জনসভায় হুড়োহুড়ি পদদলিতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ আহত প্রায় ১০০ নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা অভিনেতা। বিশ্বজুড়ে নিন্দা আর অপমানের পরেও গাজায় ইসরায়েলি আগ্রাসন একদিনে নিহত আরও ৯১ মধ্য ও দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুতদের ভিড় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। মহাষষ্ঠীতে কল্পারম্ভের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে শারদীয় দুর্গোৎসব শুরু মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা ভক্ত দর্শনার্থীর ভিড় কলকাতায় ঢাকিদের মিলন মেলা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে জনসমুদ্রে পরিণত হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। স্থানীয় সময় শনিবারের আন্দোলনে পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও গিলগিত বালতিস্তান থেকে দলে দলে যোগ দেন তার সমর্থকরা। একে জাতির স্বাধীনতা বলে আখ্যা দিয়েছেন পিটিআই নেতা। বিশ্লেষকরা বলছেন সমর্থকদের ঢল প্রমাণ করছে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত থামলেও জনপ্রিয়তা হারাননি ইমরান। স্থানীয় সময় শনিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে জড়ো হন হাজারো সমর্থক। পাকিস্তান তেহরিক ই ইনসাফের নিয়ন্ত্রণে থাকা শহরটির সমাবেশে যোগ দেন তার বোন আলিমা খানও। ইমরান খানের জন্য সবাই এখানে সমবেত হয়েছে। প্রত্যেকের উচিত জেলের বাইরে গিয়ে আন্দোলন করা যতক্ষণ না পর্যন্ত পিটিআই নেতাকে মুক্তি দেয়া হয়। ইমরান খানের মুক্তির দাবিতে কড়া বার্তা দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। তার সরকার প্রদেশটিতে কোনো সামরিক অভিযান সমর্থন করে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। আয়োজকদের দাবি শুধু খাইবার পাখতুনখোয়া নয়, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, গিলগিত বালতিস্তান ও আজাদ কাশ্মীর থেকেও ব্যাপক সমাগম ঘটেছে সমর্থকদের। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সাবেক ক্রিকেটার ইমরান খান, কিন্তু ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক খারাপ হলে ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে তাকে অপসারণ করা হয়। ২০২৩ সালের মে মাসে তার গ্রেফতার ঘিরে দেশজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ, যার দায়ে পিটিআই এর উপর নেমে আসে কঠোর দমন নীতি। ইমরান খানের দাবি তার বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেনাবাহিনীর মদদেই পিটিআই ভাঙার চেষ্টা চলছে। এরই মধ্যে শত শত নেতাকর্মী ও পার্লামেন্ট সদস্য ২০২৩ সালের বিক্ষোভ সংশ্লিষ্ট অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে উত্থান হয় পিটিআই এর। তবে দলটির অভিযোগ ভোট কারচুপির কারণে আরও আসন থেকে বঞ্চিত হয়েছে তারা। শেষ পর্যন্ত অন্যান্য দল মিলে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অবশ্য নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির জনসমাবেশে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ১০০ জন। অব্যবস্থাপনার দায় স্বীকার না করে উল্টো অভিনেতার জনপ্রিয়তাকে কারণ হিসেবে দেখিয়েছেন টিভিকে দলের নেতারা। ষড়যন্ত্রের অভিযোগ তুলে সিবিআইয়ের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন বিজয় থালাপতি। একই সঙ্গে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ রুপি ও আহতদের ২ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাকাভিত্রী কাজাগামের প্রচার সভায় হঠাৎ ভিড়ের ঢেউ আছড়ে পড়ে মঞ্চের দিকে। বাতাসের অভাবে অজ্ঞান হয়ে পড়েন অনেকে। পদদলিত হয়ে প্রাণ হারান নারী, পুরুষ ও শিশু মিলিয়ে বেশ কয়েকজন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের অনুমতি ছিল 30,000 লোকের জন্য, কিন্তু জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ। প্রবেশপথে ছিল ভয়াবহ জট, ভেঙে পড়ে মঞ্চের চারপাশের ব্যারিকেড, শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ভিড়ের চাপে দম বন্ধ হয়ে যায় অনেকের। বিজয় নিজেও বক্তব্য থামিয়ে অসুস্থদের পানি দেন ও নিখোঁজ শিশুকে খুঁজতে আহ্বান জানান। বিশাল জনসমাগম সামলাতে হিমশিম খায় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা। অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় স্বেচ্ছাসেবীরাই মানব শৃঙ্খল গড়ে আহতদের বের করে আনে। হাসপাতালে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এ সময় আহতদের পরিদর্শনে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী সহ অন্যান্য নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতীয় অভিনেতা থালাপতি বিজয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী MK স্টালিন। পাশাপাশি চলছে বিচার বিভাগীয় তদন্ত। টিভিকে নেতারা দায় স্বীকার না করে বলছেন, বিজয়ের প্রতি মানুষের ভালোবাসায় এমন বিপুল ভিড়কে ডেকে এনেছে। জনসভাটি ছিল থালাপতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিশ্বজুড়ে নিন্দা আর অপমানের পরও থামেনি গাজায় ইসরায়েলের আগ্রাসন। উপত্যকাটিতে একদিনেই নিহত হয়েছেন 91 ফিলিস্তিনি, এর মধ্যে 49 জনই গাজা সিটির বাসিন্দা। শরণার্থীদের ভিড় বাড়ছে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে। দেখা দিয়েছে খাবার, পানি ও চিকিৎসা সামগ্রীর সংকট। জাতিসংঘের অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সতর্ক করেছেন, ইসরায়েলের সামরিক আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে। আন্তর্জাতিক উদ্যোগে গাজায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। হামাস পরিচালিত গাজার সরকারি তথ্য অনুযায়ী গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি বিমান হামলা ও হুমকি এড়াতে দক্ষিণে চলে যাচ্ছেন। কয়েক লাখ মানুষ এখন খাদ্য ও পানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। খোলা জায়গায় তাঁবু টাঙানো এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলের যেসব এলাকাকে নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে দেখানো হয়েছে, সেখানেই বেশি হামলা চালানো হচ্ছে। এদিকে আন্তর্জাতিক মহলকে হুঁশিয়ারি দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি বলেন, গাজার গণহত্যা, খাদ্য সংকট ও জোরপূর্বক স্থানান্তর আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। তিনি দ্রুত আন্তর্জাতিক উদ্যোগে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জাতিসংঘে বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযান পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে পারে। তিনি ইরান, কাতার, ইয়েমেন, লেবানন, সিরিয়া ও ইরাকের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনকে আন্তর্জাতিকভাবে নিন্দনীয় হিসেবে আখ্যায়িত করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ ও গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইংল্যান্ড। স্থানীয় সময় শনিবার জনসমুদ্রে পরিণত হয় লিভারপুল শহর। 60,000 আন্দোলনকারীর উপস্থিতিতে একই দিন ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধের দাবি জানান জার্মানির রাজধানী বার্লিনের বাসিন্দারা। এদিকে যুদ্ধবিরতির মাধ্যমে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবি জানান ইসরায়েলি নাগরিকরা। স্থানীয় সময় শনিবার গাজা যুদ্ধ বন্ধের দাবিতে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে আন্দোলন করেন ফিলিস্তিনি সমর্থকরা। ঐতিহাসিক ডিস্ট্রিক্ট 6 এলাকার মুইর স্ট্রিট মসজিদ থেকে শুরু হয় এ বিক্ষোভ। এ সময় ব্যানার, স্লোগান ও প্রতীকী কফিন হাতে নিয়ে হাজারো মানুষ শহরের কেন্দ্র ঘুরে গিয়ে শেষ করেন পার্লামেন্ট ভবনের সামনে। আহ্বান জানান চলমান সংঘাত বন্ধের। ফিলিস্তিনের সমর্থনে আন্দোলন হয়েছে ইংল্যান্ডের লিভারপুল শহরেও। লেবার পার্টি সম্মেলনের আগে আয়োজিত এ মিছিলে সরকারের অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দ্বিচারিতা করছেন। মুখে শান্তির কথা বললেও ঠিকই ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছেন তিনি। ফিলিস্তিনিদের সমর্থন জানাতে আমি এখানে এসেছি। টিভিতে গণহত্যার খবর দেখতে দেখতে আমি অসুস্থ হয়ে গেছি। আমাদের সরকার এখনো ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে আর মানুষ না খেয়ে মরছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই দিন জার্মানির রাজধানী বার্লিনের রাজপথেও নামে জনতার ঢল। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি, ফিলিস্তিনের গণহত্যায় জার্মানির জড়িত থাকার অভিযোগও তোলেন প্রতিবাদকারীরা। যুদ্ধবিরতির মাধ্যমে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করে ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেছেন ইসরায়েলি বাসিন্দারা। এদিন জিম্মি মুক্তিতে চূড়ান্ত সমঝোতার দাবি জানান তারা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপূজার খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত।
দেখুন, মানুষই সেই জীব, একমাত্র জীব যে নিজের খাবারে বিষ মেশায়। কলকাতার এই উত্তর কলকাতার অন্যতম সর্ববৃহৎ এই পুজোর ডালা প্রত্যয়ের যে এবারের থিম সেটি হচ্ছে এই মানুষকে বার্তা দেয়া যে আমরা অর্থাৎ মানুষ তার খাবারে অর্থাৎ তার বীজ শস্যতে কিভাবে বিষ মেশায় এবং সে এই বিষ মেশানোর মধ্য দিয়ে নিজেই নিজের জীবন আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আর সেই সামাজিক বার্তাকে সামনে রেখেই এবার টালা প্রত্যয় পার্কের ১০০ বছরের পুজো। আমরা দেখতে পাচ্ছি যে এই পুজোকে ঘিরে একটি বৃহত্তম উত্তর কলকাতায় একটা সাজো রব গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে। ২১ তারিখ মহালয়ার দিন এই পুজোটি আনুষ্ঠানিকভাবে নিজে সশরীরে এসে উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত উত্তর কলকাতার এই একমাত্র পুজো, প্রথম পুজো যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গত কয়েক বছর ধরে উদ্বোধন হয়। ফলত রাজনৈতিকভাবেও এই পুজোটির তাৎপর্য অন্যতম। আমি শুধু আমার সহকর্মীকে বলবো একটু দেখানোর জন্য ভিড়ের ছবিটা কি। অসংখ্য সামনে যেমন মায়ের প্রতিমা সামনের দিকে রয়েছে এবং ঠিক তার সামনে যে পরিমাণ কীটনাশক বা বীজ রাসায়নিক সার ব্যবহার করা হয়, এতে করে কিন্তু আখেরে আমাদের খাদ্যে আমরা নিজেরাই কিন্তু বিষ প্রয়োগ করছি এবং আস্তে আস্তে করে কিন্তু আমাদের শারীরিক নানা সমস্যা এতে করে এই বীজের কারণে এই যে হাইব্রিডের বীজের কারণেই সংকট, এবং এটাই কিন্তু এবারের এই পুজোর থিম। শুধু এই উত্তর কলকাতার এই পুজো বীজের কারণেই এই যে হাইব্রিডের বীজের কারণেই সংকট, এবং এটাই কিন্তু এবারের এই পুজোর থিম। শুধু এই উত্তর কলকাতার এই পুজো বলে কথা নয়, প্রত্যেকটি পুজো মণ্ডপে আলাদা আলাদা সামাজিক বার্তা দিয়ে কিন্তু এই ৫ দিন ব্যাপী এই যে শারদীয় দুর্গা উৎসব সেটি কিন্তু অব্যাহত রাখবে। তো এই ছিল আমার কাছে উত্তর কলকাতার অন্যতম বৃহৎ টালা প্রত্যয় পার্কের পুজোর থেকে এ সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। রাতভর রুশ ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন। দেশটির বিভিন্ন অঞ্চলে শতাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এগুলোর মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জাতিসংঘের অধিবেশনে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানিয়েছেন, ইউরোপের কোনো দেশে হামলার পরিকল্পনা নেই রাশিয়ার, তবে যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া যদি কিয়েভকে অন্ধকারে নিমজ্জিত করে তবে রুশ রাজধানীতেও নেমে আসবে অন্ধকার। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ৩ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিদিন চলছে নতুন হামলা ও পাল্টা হামলা। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে রাশিয়া শতাধিক শাহেদ ড্রোন পাঠায়। এর মধ্যে ৯৭টি ভূপাতিত করা হয় দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও মধ্যাঞ্চলে। তবে ১৭টি স্থানে ড্রোন আঘাত করতে সক্ষম হয়। জাপোরিজ্জিয়ায় একটি সুপারমার্কেট ও আশপাশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হন। ইউক্রেনের খেরসুনেও রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ওডেসায় একটি রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। Госпожа председатель, জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে হুমকি চাপের নিন্দা করেন। ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় ছড়িয়ে দিচ্ছে। রাশিয়াকে ন্যাটো ও ইউরোপ আক্রমণের পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে রাশিয়ার কোনো হামলার পরিকল্পনা নেই, তবে যে কোনো আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করা হবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তিনি। আলাস্কায় সাম্প্রতিক শীর্ষ বৈঠকের পর দুই দেশের মধ্যে সংলাপ এগিয়ে নেওয়ার ভিত্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান মার্কিন প্রশাসনের মনোভাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা শুধু ইউক্রেন সংকটের বাস্তবসম্মত সমাধানে অবদান রাখতে চায় না, বরং কোনো তাত্ত্বিক মত বা আদর্শের পেছনে না পড়ে বাস্তবসম্মত সহযোগিতা করতে চায়। বিশ্বের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিশেষ দায়িত্ব রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
Однако любая агрессия против моей страны. যদিও ল্যাভরভের এমন দাবি প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন ইউক্রেন ছাড়া আরও একটি ইউরোপীয় দেশে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। তবে কোন দেশ তা বলেননি তিনি। এ সময় জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইউক্রেনের রাজধানী কিয়েভ বিদ্যুৎহীন হয়ে পড়ে তবে রুশ রাজধানীতেও অন্ধকার নেমে আসবে। আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্র সফর করবেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আলোচনায় থাকবে $9,000 কোটি অস্ত্র চুক্তি, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও যৌথ ড্রোন উৎপাদনের পরিকল্পনা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে ভারতের দক্ষিণাঞ্চল, পানিবন্দী বহু মানুষ। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ভারী বর্ষণে 4 জনের মৃত্যু। সপ্তাহ ব্যবধানে সরকার বিরোধী বিক্ষোভে আবারও রণক্ষেত্রে পেরু। শনিবারও প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে সরকারের বিরুদ্ধে সড়কে নামেন শত শত মানুষ। সহিংসতা ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। জানা গেছে পেরুর বিক্ষোভের নেতৃত্বেও রয়েছে জেনজি। এদিকে 3 নারীকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা। সরকারের বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ তুলে বিক্ষোভ হয়েছে হাঙ্গেরিতেও। এদিকে আর্জেন্টিনায় 3 নারীকে হত্যার ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজধানী বুয়েনোস আইরেসের সড়কে হত্যা শিকার নারীদের পরিবারের সদস্যদের নেতৃত্বে র্যালি নিয়ে বের হন হাজার হাজার মানুষ। রাজধানীর পাশাপাশি বিভিন্ন প্রদেশেও আন্দোলন করেছে বাসিন্দারা। এদিকে হাঙ্গেরিতে ঐতিহাসিক একটি স্থাপনা সংস্কারকে কেন্দ্র করে সরকারের বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ তুলে শনিবার কমপ্লেক্সের ফটকের বাইরে সমবেত হন বহু মানুষ। রাজধানী বুদাপেস্টের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই স্থাপনাটিকে দুর্নীতি ও অনিয়মের প্রতীক হিসেবে মনে করছেন বিক্ষোভকারীরা। তবে স্থাপনাটি পূর্বপুরুষের দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রী। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের দক্ষিণাঞ্চলীয় হায়দ্রাবাদ শহরে অতিবৃষ্টি ও বাঁধের পানি ছাড়ার কারণে নগর জীবন থমকে গেছে। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। আবহাওয়া অফিস সতর্ক করেছে, রোববারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে কলকাতার পর এবার বিপর্যস্ত ভারতের হায়দ্রাবাদ। শুক্রবার ভোর থেকে একটানা বৃষ্টিতে নদীনালা খালগুলো উপচে পড়েছে। অন্যদিকে উঁচু এলাকাগুলো থেকে বাঁধ খুলে দেওয়া হয়েছে। এতে শনিবার প্লাবিত হয় মুসি নদী তীরের আশপাশের এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চাদরঘাট এলাকা। এমনকি ঐতিহ্যবাহী পর্যটন স্থল চারমিনারও পানিতে ডুবে যায়। চারমিনারের আশপাশের প্রায় 1000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হচ্ছে। কৃষির ওপর নির্ভরশীল ভারতের মানুষের জন্য বর্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই বছরের অতিরিক্ত বর্ষণ দেশের প্রধান নদীগুলোকে ভাসিয়ে দিয়েছে, যার কারণে সৃষ্টি হয় বন্যার। প্রাণহানির পাশাপাশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। 2020 সালের পর এমন বন্যা দেখিনি। কর্তৃপক্ষ যদি আগে সতর্ক করত তাহলে হয়তো এমন পরিস্থিতি হতো না। হায়দ্রাবাদের আবহাওয়া অফিস জানিয়েছে, রোববারও হায়দ্রাবাদ এবং তার আশপাশের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অতিরিক্ত বন্যার জন্য স্থানীয় প্রশাসনকে তৎপর হতে হবে এবং ভবিষ্যতে নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদে সরানোর ব্যবস্থা করতে হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েকজন। বন্যার পর গ্লোব শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বৃষ্টিতে অঙ্গরাজ্যটির 2টি শহরে বহু এলাকা প্লাবিত হয়। 2 জনের মরদেহ উদ্ধার হয়েছে। একটি গাড়ি থেকে বাকিদের মরদেহ বন্যার পানিতে ভাসতে থাকা অবস্থায় পাওয়া যায়। বন্যায় বিপর্যস্ত হয়েছে ঐতিহাসিক খনি শহর। শহরের কেন্দ্রস্থলে শত শত প্রোপেন গ্যাস রাখার সিলিন্ডার ছড়িয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পরিস্থিতি। বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত এলাকায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। বেকারত্বের অসুখে জর্জরিত বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। উত্তর ইউরোপের অন্যতম সমৃদ্ধ এই দেশটিতে 20 বছরের মধ্যে বেকারত্বের হার পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। সামাজিক নিরাপত্তা ও সুবিধা এবং তুলনামূলক সহজ অভিবাসন নীতির কারণে অনেকেই পাড়ি জমান উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে। এছাড়া টানা 8 বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমা তো আছেই, তবে এবার সবকিছু আড়ালে গেছে। দিনে দিনে বেকারত্ব বেড়ে চলেছে ফিনল্যান্ডে। সাম্প্রতিক সময়ে যারা ফিনল্যান্ডে এসেছেন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তারা। স্ট্যাটিস্টিক্স ফিনল্যান্ডের সবশেষ তথ্য চমকে দেবে যে কাউকেই। 56.5 লাখ মানুষের দেশটিতে বর্তমানে 2,67,000 মানুষ বেকার।
এক বছরে বেকার বেড়েছে প্রায় 23,000। বেকারত্বের হার দাঁড়িয়েছে 10%, যা গত 20 বছরে সর্বোচ্চ। আগস্টে রেকর্ড করা মাসিক হার ছিল 9.3%, তবে দীর্ঘমেয়াদী প্রবণতা অনুযায়ী হার 10%। 20 থেকে 64 বছর বয়সীদের মধ্যে কর্মসংস্থানের হার কমে দাঁড়ায় 76.2%। অর্থনৈতিক মন্দার প্রভাবে ইউরোজোনে ফিনল্যান্ডের চেয়ে খারাপ অবস্থা কেবল স্পেনে, যেখানে দ্বিতীয় প্রান্তিকে বেকারত্বের হার 10.29%। আমরা যারা হাইলি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি মনে করি যে এদিকে আসলে খুবই বাজে পরিস্থিতি আর কি। ইউক্রেন ওয়ার শুরু হলো, তো এরপর থেকে ফিনল্যান্ডের জব সিচুয়েশন আসলে ক্রমেই ডিগ্রেডিং সিচুয়েশনে। ফিনল্যান্ডের অর্থনীতি একের পর এক ধাক্কা সামলাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়ায় রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যায় ফিনল্যান্ডের। এছাড়া জ্বালানি সংকট এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় রপ্তানিমুখী কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে গেছে। 2023 সালে দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছিল 0.9%। 2024 সালে অল্প বাড়লেও চলতি বছরে প্রবৃদ্ধি হবে কেবল 1%। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে এবছর বাজেট ঘাটতি জিডিপির 4.3% পৌঁছাবে, যা ইইউর সর্বোচ্চ সীমা 3%-এর চেয়েও অনেক বেশি। একই সঙ্গে বেড়ে দাঁড়াবে ঋণের হার। এরই মধ্যে দেশটির 3 দলীয় ডানপন্থী জোট সরকার মিতব্যয়ী নীতির পদক্ষেপ নিয়েছে, যেখানে সরকারি খরচ কমানো এবং ব্যয় সংকোচনকে প্রাধান্য দেওয়া হয়েছে। কমানো হবে সোশ্যাল বেনিফিটও। 20 বছরের বেকারত্বের যে রেকর্ড স্পর্শ করেছে ফিনল্যান্ড, তা কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটি দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে এখানকার রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ইউক্রেনের পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার পরবর্তী হামলার শিকার হতে পারে এমন আশঙ্কায় জার্মানির বন্দর নগরী হামবুর্গে চলছে রেড স্টর্ম ব্রাভো শিরোনামে অত্যাধুনিক সামরিক মহড়া। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। দিনে এবং রাতে চলা এই মহড়ায় ছিল অত্যাধুনিক সব সমরাস্ত্রের প্রদর্শনী ও কয়েকশো সামরিক যানের ব্যবহার। এতে ড্রোন দিয়ে ড্রোন ভূপাতিত করা, জলে এবং স্থলে এবং আকাশ পথে হামলা ঠেকাতে কামানোর ব্যবহার, এছাড়া যুদ্ধক্ষেত্রে শত্রু বাহিনী ও সমরযানের অবস্থান নিশ্চিত করতে ব্যবহার করা হয় অত্যাধুনিক রোবট। এমনকি জলবায়ু ও পরিবেশ নিয়ে কাজ করছে এমন উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে অভিযান পরিচালনা সহ জানমালের রক্ষার মতো বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়। সিভিল ও সেনাবাহিনীর যৌথ কার্যক্রমকে উপলক্ষ করে মহড়ায় জার্মান সেনাবাহিনীর সদস্য ছাড়াও নৌ, পুলিশ, হাসপাতাল ও দমকল বাহিনী, ব্লু লাইটের সদস্য সহ সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি সংস্থার কয়েক হাজার সদস্য অংশগ্রহণ করেন। মহড়ায় দেখানো হয় কিভাবে সব ধরনের মানবিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা অর্জন করা যায়। এই মহড়ার মূল লক্ষ্য বাল্টিক অঞ্চলে এবং নেটোর পূর্ব সীমান্তে দ্রুত সেনা মোতায়েনের পাশাপাশি পারস্পরিক সমন্বয় ও সৈন্যদের দক্ষতা বৃদ্ধির উপর জোর দেয়া। একই সঙ্গে জার্মানি সহ পূর্ব ইউরোপে সম্ভাব্য আঞ্চলিক হুমকির জবাবে দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়ানো। মহড়ায় 13টি নেটো সদস্য দেশ অংশগ্রহণ করেছে, যেখানে 8,000-এরও বেশি সেনা সদস্য, 1,800 সামরিক যান এবং 40টি জাহাজ অংশ নিয়েছে। মহড়ার কার্যক্রম চালানো হবে জার্মানি, লিথুয়ানিয়া, ফিনল্যান্ড ও বাল্টিক সাগরে। বিশ্লেষকরা বলছেন রেড স্টর্ম ব্রাভো শিরোনামে সামরিক মহড়া মূলত রাশিয়ার যে কোনো হুমকি মোকাবিলায় এবং পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক প্রস্তুতি শক্তিশালী করার একটি অংশ। একই সাথে মহড়ার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ড্রোন ও অত্যাধুনিক রোবটের কৌশলগত ব্যবহার এবং সেনা সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা। সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়া। শুধু তাই নয়, ইউক্রেন ছাড়িয়ে রাশিয়ার ফাইটার জেট, যুদ্ধজাহাজ এবং ড্রোন দেখা গেছে পোল্যান্ড, লাটভিয়া এবং ডেনমার্কের সীমানায়, যা পশ্চিমাদের জন্য সবচেয়ে বড়সড় হুমকি বলে মনে করছে সামরিক জোট ন্যাটো। তাই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে এই রেড স্টর্ম ব্রাভোর মতো সামরিক মহড়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। इमरान खान की अहलिया को इंसाफ दे और तहरीके इंसाफ के जितने लोग हैं उनको इंसाफ दे। ইমরান খানের মুক্তির দাবিতে জনসমুদ্র পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া। অন্য প্রদেশ থেকেও সমর্থকদের বিক্ষোভ, আন্দোলনকে জাতির স্বাধীনতা আখ্যা পিটিআইয়ের।
এবং ভারতে সুপারস্টার থালাপতি বিজয়ের জনসভায় হুড়োহুড়ি। পদদলিতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 40, আহত প্রায় 100। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা অভিনেতার। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন তোহা খান থামিম। রোজা, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।